নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা এই আয়োজনে প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজ ভাবনার কিছু নেই, আজ শুধু আপনাদের সঙ্গে এই আনন্দটুকু ভাগ করে নেওয়ার পালা যে উৎসব শুরু হয়েই গেল। আমরা একটু একটু করে কাউন্টডাউন শুরু করে দেব, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী করে। সেই সময়টা চলে এলো বছরের যখন আমরা সবাই মিলে অপেক্ষা করি আমাদের পরিবারের সকল সদস্যরা আমরা একসঙ্গে হয়ে একটি উৎসবকে উদযাপন করব। আমরা জানি আমাদের রাজ্যে এবারের উৎসবটি একটু অন্যরকম। আমরা জানি কারণ আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়ে গেছে তাতে সরকারি হিসেব বলছে 15,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অবস্থায় কত কত মানুষ ত্রাণ শিবিরে ছিলেন, কত কত ঘর বাড়ি ভেঙে পড়েছে, কৃষি জমির কি অবস্থা আমাদের সবই একটু একটু জানা। যে বা যারা এই অবস্থায় পড়েছিলেন তারা কিভাবে এক একটা দিন কাটিয়েছেন, কিভাবে কোথায় থেকেছেন, আপনারা যারা কাছ থেকে সেই দৃশ্যগুলো দেখেছেন আপনারা এখনো নিশ্চয়ই শিওরে ওঠেন। এই অবস্থান থেকে আজ যখন উৎসব আমাদের রাজ্যে শুরু হয়ে গেল, আমরা শুরু হয়ে গেল এই জন্য বলছি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে দুর্গাপূজার প্যান্ডেল উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে তিনি যে বার্তা দিয়েছেন তাতে করে আদতে উৎসব শুরু হয়েই গেল। আমরা সবাই মিলে এই উৎসবে কিভাবে নিজেদের অঙ্গীকারকে ঐক্যবদ্ধ রাখবো, কিভাবে মানুষের পাশে দাঁড়াবো, সমাজের বিভিন্ন অংশের মানুষকে কিভাবে একযোগে নিয়ে এই উৎসবে সামিল হব তা সত্যি অর্থেই ভাবার বিষয়। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন আপনাদেরকে আমরা নিয়মিতভাবে বলি আমাদের স্বপ্ন একটি নতুন সকাল, সবুজ সকাল, একটা অন্যরকম ভালো সকাল। আর তা তখনই সম্ভব যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে প্রশাসনকে, সরকারকে, পুলিশকে সহযোগিতা করি। আমরা সবাই মিলে যদি এক একটা সুবিধা যেগুলো দেয়া রয়েছে সেগুলো যদি নিজেদের মতো করে ভোগ করতে পারি, আমরা যদি হেল্পলাইন নাম্বারগুলোকে কাজে লাগাতে পারি, আমরা যদি অন্যায় দেখে চোখ বন্ধ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি প্রতিবাদে সামিল না হই, তাহলে হবে না। আপনারা যারা সামিল আজকের এই আয়োজনে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এবারের পুজোয় বিশেষ করে শব্দ দূষণ নিয়ে আমরা সোচ্চার, আপনারাও সোচ্চার হন। আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় যদি শব্দ দূষণ কোনোভাবে সরকারি বিধিনিষেধকে উল্লঙ্ঘন করছে আমাদেরকে জানান। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো, কথা বলবো। শব্দ দূষণ নিয়েও আজকে আমাদের সদর এসডিপিও সাহেব তিনি বৈঠক করেছেন যারা শব্দ প্রক্ষেপণের কাজ করেন, ব্যবসাটি করেন সেই সব মালিকদের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে। সেখানে বসে গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তগুলো তিনি বলে দিয়েছেন তাদের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিষয়টিকে কিভাবে দেখছি, আপনারা পাড়ায় পাড়ায় কি ভাবছেন, নিজেদের পুজোগুলোতে কিভাবে শান্তি, শৃঙ্খলা এবং শব্দ দূষণের বিষয়টিকে মাথায় রাখবেন, সবই আলোচ্য বিষয় হতে পারে আজ। দেখাই এবং শোনাই আপনাদের পুজো উদ্বোধনের মুহূর্ত এবং সেখানে কে কি বললেন দেখুন। দীর্ঘ সময় ধরে যে একটা রাজনীতি 2014 আগে রাজনীতি আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতিতে যখন প্রধানমন্ত্রী এসে হয়ে উনি দায়িত্বটা, আমরা সবাই এক ফ্যামিলি, আমাদের এক ফিউচার, সেটা বলছে। তো সেই যে একটা এখন রাজনৈতিকভাবেও তার যে একটা পরিবর্তন সেটা যদি আসতে পারে ত্রিপুরাতে কেন হবে না? আমরাও কেন করব না? গতানুগতিক কতগুলো মুখস্থ করা শব্দ, তাত্ত্বিক কথা। আমি একটু আগে রাজীববাবুর সাথে কথা বলছিলাম, আর পরিবর্তন হবে না ওদের। আমি একটু আগে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তৃতীয়াতেই আজকে এখানে সবাই চলে এসেছি, এসে আজকে মণ্ডপ উদ্বোধন হবে। এটাকে বলে প্রিপন্ড অ্যাক্টিভিটি, একটা হচ্ছে পোস্টপন্ড। তো তৃতীয়া থেকে শুরু হয়ে গেল আমাদের, আর প্রথম আমার উদ্বোধন আপনাদের এখান থেকে শুরু হচ্ছে। এর জন্য অত্যন্ত আমি খুশি আজকে এখানে আপনারা আমাকে বলেছেন আসার জন্য। সকাল থেকেই কাজ চলছে, ফুসরত নেই, এবং যেভাবে সকালবেলা রেডি হয়ে আছে এখনো সেইভাবেই আছে। আরেকটা প্যান্ডেলে যেতে হবে, কিন্তু আমাদের বোন এবং মেয়েদের চেহারা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন এটা ষষ্ঠীরই বোধন বোধহয়, এরকম একটা ফিলিংস আমার মধ্যে, বা আপনাদের চেহারা দেখে সেটা ফিল হচ্ছে। বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা, তো বলার অপেক্ষা রাখে না। এবং প্রধানমন্ত্রীজি এবার যে
বাঙালি ভাষাকে ধ্রুপদী ভাষা বলে বলেছেন উনি। এটা আরেকটা বাড়তি পাওনা আমাদের হয়ে গেল, এত যেভাবে আমাদেরকে উনি সম্বোধন করলেন এবং রিকগনাইজ করলেন। বাঙালির পুজো হলেও ত্রিপুরাতে কিন্তু এটা জাতি জনজাতি সবাই মিলে আমরা এই দুর্গাপুজো উৎসব আমরা আনন্দে মেতে উঠি। এবং প্রতি বছর জবের থেকে আমি সভাপতির পদে ছিলাম তখনও সারা ত্রিপুরাতে বিভিন্ন জনজাতি এলাকায়ও আমার যেতে হয়েছে এবং ত্রিপুরাকে চেনার একটা চেষ্টাও আমি করেছি। অনেক কিছু কিন্তু কাজের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমাদের কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরার, আমি জানি না আপনারা হয়তোবা আমার মতোই বিভিন্ন জায়গায় ত্রিপুরায় গেছেন, কিন্তু যে পটভূমিকা আমি এসেছি সেই জায়গার থেকে যেভাবে আমি ঘুরলাম, ত্রিপুরাকে অনেক কিছু চেনার বিষয় আছে। আমরা এখান থেকে বাইরের কথা বললে আমরা চলে যাই প্লেনে করে বা ট্রেনে করে বাইরে, কিন্তু আগে নিজের রাজ্যকেও কিন্তু চেনার প্রয়োজন। সেটা আমি কিন্তু ঘুরে সেটা আমি দেখতে পেয়েছি। এবার যখন পশ্চিমবঙ্গে আমি গেলাম, আমাদের কাছে কি ছিল, এয়ারপোর্টে নামো আর কলকাতা দেখে বা একটু এদিক সেদিক গেলাম, সেখান থেকে চলে আসতাম। এবার যখন আমি ইলেকশনের কারণে পুরো পশ্চিমবাংলায় আমার ঘুরতে হয়েছে, এত বড় পশ্চিমবাংলা সেটাও কিন্তু সম্যক ধারণাও ছিল না। মানে না গেলে, কারোর সাথে কথা না বলে চেনা যায় না। এত লোক মানুষ, তাদের নামও মনে রাখা মুশকিল, এত জায়গা। তো সেখানে থাকা, এখানে আমাদের কতগুলো শব্দ আছে, প্রবাস এবং নিবাস। যতক্ষণ ধরে না করবেন ততক্ষণ ধরে একজনের সাথে আরেকজনের কানেকশন হয় না, সম্ভব না। কিন্তু সেইভাবেই আমরা যখন ঘুরলাম সমস্ত পশ্চিমবাংলায় বলুন ত্রিপুরা বলুন, আমাদের এত কৃষ্টি, সেই কৃষ্টি সংস্কৃতি পুজোর সময়ও কিন্তু দেখা যায়। এখানে একটা ছোট মেয়ে আজকে ডান্স করছিল, আপনারা সবাই দেখেছেন। দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি। ওর শিখেছে, কেউ ওকে শিখিয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা আলাদা, যা শিখিয়েছে তাই নয়, তার মধ্যেও কিন্তু একটা ক্রিয়েটিভিটি চলে আসে। আরো যখন বয়স হবে আরো প্র্যাকটিস করবে। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল, আজ থেকে আপনারা 30 বছর আগে যদি আপনি চিন্তা করেন, সেটা কি করতে পারতাম আমরা? বা এরকম চিন্তাই করতে পারিনি। মোটামুটি টিন ফিন লাগিয়ে চারিদিকে কাপড় টাপড় লাগিয়ে এই তো পুজো। কিন্তু এর মধ্যেও দেখুন যে এখানে যারা শিল্পীরা তাদের শিল্পকলাও দেখাতে পারছে এখন এই দুর্গাপূজাকে সামনে রেখে। আমি দেখছিলাম এত সুন্দর সুন্দর আর্ট। তো পূজাটার মাধ্যমে আমরা শুধু দুর্গাপূজার আরাধনা করলাম সেটা নয়, এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর এই কারণে আমরা দুর্গাপূজার আরাধনা করি, এই যে অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে নিধন, এটা ঘরে হতে পারে, বাইরেও হতে পারে, সমাজেও হতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুজো করলাম, আনন্দ করলাম, বাড়িতে চলে গেলাম, এরকম না। কি কারণে আমরা করছি? অসুর বধ, সেটা এখনো কিন্তু আছে আমাদের সমাজ জীবনে। এটা স্বচ্ছতার যে বিষয়, সেটা কিন্তু আসছে না। স্বচ্ছতার দরকার। স্বচ্ছতা না আসলে কোনো অবস্থায় আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, হচ্ছে না। কোনো কাজ করতে গেলে সেখানেও দেখবেন নানা রকম কথাবার্তা হচ্ছে। এটা কনস্ট্রাকটিভ যে চিন্তা ভাবনা তা না, সেটাকে কিভাবে ঘুরিয়ে অন্য মুডে বা তালিব পাওয়ার লোভে অনেকে অনেক কথা বলে, এতে করে। এবং এটা কিন্তু অনেক বছর, দীর্ঘ বছর ধরে এটা চলছে। কিন্তু আমার মনে হয় এখন প্রকৃত সময়। আজকে আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সমস্যা কেন হবে? কেন এখানে মেয়েদের উপর অত্যাচার হবে? কেন তার প্রতিবাদ হবে না? কেন এখানে এডিকশন এখনো চলবে? পুলিশ তো ডেইলি ধরছে। আজকেও প্রায় 2 কোটি টাকার উপরে, এখানে কিছুদিন একটু আগে আমি দেখছিলাম 2 কোটি টাকার উপরে এই নেশা সেগুলো ধরেছে। কত ধরবে? আর যারা মাঝখানে এটা
সাপ্লাই হয় তার মাঝখানে তারা আমাদের ছেলে মেয়েরা ভিকটিম। যতটুকু বলার ততটুকু বলেছি। এখানে উচ্চ গ্রামে বা গলা শিরা ফুলিয়ে যদি আমি কথা বলি, সেটা তো এটা ভালো না, এটা দেখতেও তো ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তারপরে এক দুটো ক্লাবের সমস্যা আমরা শুনি যে এরকম চাঁদার জুলুম হয়েছে, মারপিটও হয়েছে, এটা নিয়েও রাজনীতি। আমরা তো সেটা যাতে না হয় সেটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়, কিন্তু এটা নিয়েও রাজনীতি। কিন্তু সমাজে টিকতে গেলে একদিকে যেমন প্রেশারও থাকতে হবে, বুঝাতে হবে না এটা কোনো অবস্থায় আমরা এটা মানব না। আবার আরেক দিক দিয়ে শিক্ষা নিলে ভালো, শিক্ষা না নিলে কঠোর যে আইন আছে সে আইন অনুযায়ী কাজ হবে, এটা থাকবে। আমরা যদি বলি যে থানা কাচারি নেই, দরকার নেই, সম্ভব না। থানাও থাকবে, চোরও থাকবে, ডাকাতও থাকবে, সমাজদ্রোহীও থাকবে, কিন্তু তার পার্সেন্টেজ আমরা কতটুকু কমালাম, দিস ইজ ইম্পর্টেন্ট। আজকে এই ত্রিপুরাতে সবাই যে আমরা কত একটা আনন্দ, আমার তো আসার পরে মুখে হাসি চলে আসছে আপনাদের দেখে, একটা ফিল গুড যে একটা অবস্থা সেটা চলে আসছে, সেটা দরকার। যেখানে যাব যে আমরা আনন্দে আমরা আছি, এখন নিরানন্দে কেন থাকবো? অন্যকেও আমরা নিরানন্দে রাখবো না, তাদেরকেও আনন্দ দেব। কিন্তু মাঝে মাঝে এইগুলো হয়, কারণ এখানে মাল্টি ডাইমেনশনাল মেন্টাল কন্ডিশন আছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। মূর্তিটা দেখেন স্যার। আমি আমার আলোচনা দীর্ঘায়িত দলে আজকে গান গাওয়া, আমরা এখানে কেউ ট্রেন সঙ্গীত শিল্পী নই, কিন্তু সবাই মিলে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দশভূজা টিম আপনাদের সামনে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমরা সাহা মহোদয়কে কিছু বলবার জন্য। আরে আমরা একটু সাইডে যান, নাহলে আমরা একটু এয়ারপোর্টে নামো, আর কলকাতা দেখে বা একটু এদিক সেদিক গেলাম, সেখান থেকে চলে আসতাম। এবার যখন আমি ইলেকশনের কারণে পুরো পশ্চিমবাংলায় আমার ঘুরতে হয়েছে, এত বড় পশ্চিমবাংলা সেটাও কিন্তু সম্যক ধারণাও ছিল না। মানে না গেলে, কারোর সাথে কথা না বলে চেনা যায় না। এত লোক, মানুষ, তাদের নামও মনে রাখা মুশকিল, এত জায়গা। তো সেখানে থাকা, এখানে আমাদের কতগুলো শব্দ আছে, প্রবাস এবং নিবাস। যতক্ষণ ধরে না করবেন ততক্ষণ ধরে একজনের সাথে আরেকজনের কানেকশন হয় না, সম্ভব না। কিন্তু সেইভাবেই আমরা যখন ঘুরলাম সমস্ত পশ্চিমবাংলায় বলুন, ত্রিপুরা বলুন, আমাদের এত কৃষ্টি, সেই কৃষ্টি সংস্কৃতি পুজোর সময়ও কিন্তু দেখা যায়। এখানে একটা ছোট মেয়ে আজকে ডান্স করছিল, আপনারা সবাই দেখেছেন। দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি। ওর শিখেছে, ওকে কাউকে কেউ ওকে শিখিয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা আলাদা, যা শিখিয়েছে তাই নয়, তার মধ্যেও কিন্তু একটা ক্রিয়েটিভিটি চলে আসে। আরো যখন বয়স হবে আরো প্র্যাকটিস করবে। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল, আজ থেকে আপনারা 30 বছর আগে যদি আপনি চিন্তা করেন, সেটা কি করতে পারতাম আমরা? বা এরকম চিন্তাই করতে পারিনি। মোটামুটি টিন ফিন লাগিয়ে, চারিদিকে কাপড় টাপড় লাগিয়ে, এই তো পুজো। কিন্তু এর মধ্যেও দেখুন যে এখানে যারা শিল্পীরা, তাদের শিল্পকলাও দেখাতে পারছে এখন এই দুর্গাপূজাকে সামনে রেখে। দেখছিলাম এত সুন্দর সুন্দর আর্ট। তো পূজাটার মাধ্যমে আমরা শুধু দুর্গাপূজার আরাধনা করলাম সেটা নয়, এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর এই কারণে আমরা দুর্গাপূজার আরাধনা করি, এই যে অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে নিধন। এই যে আপনারা শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটি পুজো উদ্বোধনের পর কি বলছেন এবং আসলে কি বলতে চাইছেন সে কথা আপনারা ইতিমধ্যেই শুনলেন। আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করার সময় আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে বলেছি। আমরা বলেছি আজ সদরের এসডিপিও তিনি
যারা শব্দ প্রক্ষেপণের ব্যবসাটির সঙ্গে জড়িত সেই সব মালিক কর্তৃপক্ষদের সঙ্গে বসেছেন, বৈঠক করেছেন। এবারে উৎসবে ডিজে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। আমরা এই শব্দটি দিয়েই সাউন্ড সিস্টেমের রমরমাকে চিনি। আমরা যারা নিয়মিতভাবে এই শহরের অলিগলিতে থাকি আমরা জানি পুজোর পরে বিসর্জনের নামে এক একটা ক্লাব, সংস্থা, সংগঠন কি ভয়াবহ আওয়াজ করতে করতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এবার বোধহয় সেই বিষয়টি আর হবে না, কারণ রাজ্যের মাননীয় উচ্চ আদালত সুনির্দিষ্টভাবে যে নির্দেশাবলী দিয়েছেন, এই পত্রিকা মানে PB24 চ্যানেলের যিনি সম্পাদক এবং প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক, তিনি আদালত দ্বারস্থ হয়েছিলেন। মাননীয় উচ্চ আদালত একটি PIL এর নিরিখে যে নির্দেশাবলী দিয়েছেন তা হল শর্ত মানতে হবে, যে ডেসিবেল সুনির্দিষ্টভাবে বলা আছে আইনে তার মধ্যেই বাজাতে হবে সাউন্ড বক্স। আজ যন্ত্র মাপার বিভিন্ন বিষয়াদি যারা শব্দ প্রক্ষেপণের ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে দেখানো হয়েছে, বলা হয়েছে কি কি করা হবে। আপনারা যারা পুজোর সঙ্গে যুক্ত আপনাদেরকে ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা শোনাবো আজ SDPO কি বলেছেন। যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম। শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে ডেকে এনেছি। তো এই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি বিশ্বকর্ম কর্মকার মহোদয়। তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলি ওনারা। তো আমাদের উদ্দেশ্য একটাই, দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধা সৃষ্টি না হয়। যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগেও 2014-এ যেটা ছিল বা সুপ্রিম কোর্টের কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যে যে জায়গাগুলোতে কোনো ক্ল্যারিফিকেশন দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসছেন উনিও বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন, স্পেশালি নয়েজ পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। ইতিমধ্যেই আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং বরিষ্ঠ আইনজীবী তাঁরা দুজনে মিলে এই বিষয়টি নিয়ে কি বলেছেন আমাদের প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক মহাশয়ের আদালতে দ্বারস্থ হওয়ার পরে তাও আপনাদের শোনাতে চাই, শুনুন। আজকে জনস্বার্থ মামলাটি করেছিলেন আমাদের রাজ্যের একজন শ্রদ্ধেয় সাংবাদিক, প্রবীণ সাংবাদিক শ্রী অনল রায়চৌধুরী মহাশয়। এই জনস্বার্থ মামলাটি শুধু উনি করেননি, জনগণের হয়ে মামলাটা হয়েছে। মূল বিষয়বস্তু ছিল আগামী শারদীয় উৎসবে শব্দ দূষণটা যেন আমাদের রাজ্যের জনগণের আনন্দ, আহ্লাদ এবং উৎসবের পরিবেশে বাধা হয়ে না দাঁড়ায়। বিশেষত নানা ধরনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম, সাউন্ড বক্স, স্পিকার্স আর বিশেষ করে ডিজে যেটা বলা হয়, ডিজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনত ব্যাপারটা আমরা খুব ছোট একটা পরিসীমায় দেখছি, বিশেষ কিছু বিচার করার নেই। 2014 সনে আমাদের ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলা হয়েছে যে 65 ডেসিবেলের বেশি কোনো সাউন্ড সিস্টেম থেকে জেনারেট করা যায় না, সেটা বেআইনি হয়। কাজেই দেশে যত ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটার মধ্যে সাউন্ড লিমিটার লাগাতে হবে। সাউন্ড লিমিটার না লাগানো যে কোনো সাউন্ড সিস্টেম, যে নামেই বলুক আপনি, সাউন্ড বক্স, স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, যে নামেই বলুন, যদি 65 ডেসিবেলের সাউন্ড লিমিটার লাগানো না থাকে
সেটা রাজ্যে আনা, বিক্রি করা, কেনা, কাউকে ভাড়া দেওয়া, কেউ ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিষয়ে প্রশাসনকেও অনেক আগেই বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে এই 65 ডেসিবেলের উপরে এবং সাউন্ড লিমিটার না থাকা যে কোনো সাউন্ড সিস্টেম যেন বাজেয়াপ্ত করা হয়। সেই পুরনো যে রায় সেটাকেই আবার আজকে অনারেবল হাইকোর্ট মনে করিয়ে দিয়েছেন আমাদের, এবং আরও বলেছেন যে এই আইনের যদি কোনো লঙ্ঘন হয় ব্যাপারটা খুব কড়া দৃষ্টিতে দেখা হবে। আপনাদের মাধ্যমে আমি পুজোর উদ্যোক্তাদের বিশেষ করে বলব, আমাদের পুজোর উৎসব মুখর পরিবেশ, ঢাক আছে, মায়ের বন্দনা আছে, নানা রকমের গান আছে, শারদীয় গান। পুজো তো পুজো থাকবে, শব্দ দূষণে যেন পরিণত না হয়, যাতে এই ডিজের অত্যাচার, আরও কিছু আছে, ওই আপনারা দেখবেন লেজার লাইট দিয়ে নানা ধরনের জিনিস করা হয়, ওটাও কিন্তু আদালতের নজরে আনা হয়েছে আজকে। লেজার লাইটের এগুলো চোখের পক্ষে খুব খারাপ, মানুষ অন্ধ হতে পারে। তো আমরা এবার শপথ নিচ্ছি, রাজ্যে একটা দুর্যোগ গেছে, আমরা সবের কথা ভেবে এই পুজোর আনন্দমুখর দিনগুলো শব্দ দূষণ দিয়ে পালন করব না। আমরা শব্দ দূষণ নয়, শব্দের ঝংকার দিয়ে পালন করব। ঢাক আছে, গান আছে, নানা ধরনের জিনিস আছে, আমরা ওইগুলো ইউজ করব। ডিজে আর 65 ডেসিবেলের বেশি যে কোনো সাউন্ড সিস্টেম যদি ব্যবহার করা হয় তার বিরুদ্ধে খুব কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবাদী কলম পত্রিকার এডিটর শ্রী অনদয় চৌধুরী একটি জনস্বাস্থ্য মামলা করেছেন শব্দ দূষণ নিয়ে। আমরা গত পুজোর আবহে আমরা দেখেছি যে সব পত্রপত্রিকাতেই নিউজ হয়েছে যে প্রচণ্ড শব্দ দূষণ হয়েছে, ডিজে ইত্যাদি, লেজার লাইট ইত্যাদি, এইসব ব্যাপারে মানে জনগণের প্রচুর ক্ষতি হয়েছে। তো সেই সম্পর্কে উনি চিফ সেক্রেটারিকে 18/9/2024 চিফ সেক্রেটারিকে একটা চিঠি দেন। চিঠি দিয়ে বলেন যে আপনি প্লিজ এটা নিয়ে অ্যাকশন নিন, কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সেই কারণেই জনস্বাস্থ্য মামলা উনি করেন, এবং এই মামলার মধ্যে পার্টি করা হয় চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটসেট্রা। তো মামলাটা আজকে ওঠার পর মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় জাস্টিস অরিন্দম বোসের বেঞ্চে। তো তখন ওনারা এই মামলার মধ্যে একটা ব্যাপার হচ্ছে 2014-তে 20/1/2014-তে অনারেবল জাস্টিস দীপক গুপ্তা এবং জাস্টিস কলাপাত্র একটা ডিভিশন বেঞ্চে মামলা দিয়ে কিছু গাইডলাইন্স ফ্রেম করে দিয়েছিলেন, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুসারে। তো সেখানে স্পষ্ট বলা আছে যে গাইডলাইন্সগুলো আছে, অর্থাৎ নয়েজ অ্যান্ড পলিউশন কন্ট্রোল অ্যাক্ট অ্যান্ড রুলস 2016, সেটার মধ্যে কিছু গাইডলাইন্স দেওয়া আছে, যেমন রেসিডেন্সিয়াল এরিয়াতে কত ডেসিবেল অবধি হতে পারে, কমার্শিয়াল এলাকায় কত ডেসিবেল অবধি হতে পারে, রাত্রি কটা থেকে কটা অবধি আপনার সাউন্ড বক্স চলতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটা জিনিস আছে যে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে বলা আছে যে বছরে 15 দিনের বেশি 10টা থেকে রাত্রি 10টা থেকে 12টা অবধি পারমিশন দেওয়া যাবে মাইক্রোফোন মানে সাউন্ড বক্স ইউজ করার জন্য। তার বাইরে সময় হচ্ছে রাত্রি 10টা অবধি। 10টার পর, অর্থাৎ রাত্রি 10টার পরে কোনো অবস্থাতেই এই 15 দিন বাদে সকাল 10টা থেকে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি কোনো মতেই আপনার সাউন্ড বক্স চালানো যাবে, এমন শব্দ বাজিয়ে পাঠানো যাবে। সেখানে এটাও বলা ছিল যে সমস্ত মেশিনের মধ্যে যাতে সাউন্ড লিমিটার লাগানো হয়, সেগুলো ফলো করা হয়নি। আমরা সবাই দেখেছি কী হয়েছে। তো সেই অনুসারে
সেই অনুসারে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলেছেন যে আগের যে জাজমেন্টটা আছে সেটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয়। যদি এই নিয়মকানুনগুলো দুর্গাপূজা এবং দিওয়ালি উপলক্ষে যদি না মানা হয় তাহলে কোর্ট স্ট্রিক্ট অ্যাকশন নেবে। এই অবধি অর্ডার হয়েছে। স্টেটের পক্ষে মাননীয় অ্যাডভোকেট জেনারেল উনি অ্যাপিয়ার করেছেন, নোটিশ রিসিভ করেছেন এবং উনি বলেছেন যে উনি সমস্ত অথরিটিকে অ্যাজ পার অর্ডার অফ দ্য কোর্ট উনি ডাইরেকশন দিয়ে দেবেন। আপনার তরফে কি বক্তব্য? আমাদের তরফে বক্তব্য ছিল এই শব্দ দূষণের কারণে মানুষের প্রভূত ক্ষতি হচ্ছে, বিশেষ করে যারা পরীক্ষার্থী, যারা নাকি আপনার পেশেন্টস, বৃদ্ধ, শিশু, জেনারেল পাবলিক কিছু সংখ্যক লোক আনন্দ করছে, কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক লোক এই আতঙ্কে এমন যন্ত্রণায় কষ্ট পেয়েছে। এই জিনিসটা উপলব্ধি করেই কিন্তু এই কোর্ট এই রায়টা দিয়েছে এবং এই রায়টা হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের অনুসারী রায় এবং আমাদের ওন হাইকোর্টের যে আগের জাজমেন্ট ছিল সেই রায়। ফলে এই রায়ের ফলে আশা করছি যে এবার পুজোর মধ্যে এবং দিওয়ালির মধ্যে শব্দবাজি এবং যে মাইক্রোফোন সাউন্ড লাউড স্পিকারের যে তাণ্ডব সেটা কিছু হলেও কন্ট্রোল হবে। আপনি এবং অন্যান্য কে ছিলেন? আমি ছিলাম, আমার সাথে আয়েশা শাহ হিরাওয়াত এবং কে ডি সিংহ আমার সাথে। এই যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই যে ঘটনাগুলো আমরা শোনাচ্ছি আপনাদের, আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা যদি এই বার্তাটুকু না নিয়ে যেতে পারি যে আগামী কয়েকদিন উৎসবের সময়টাতে আমরা প্রত্যেককে দেখে রাখবো, আমরা আনন্দে রাখবো সকলকে, আমরা আমাদের আনন্দের জন্য কেউ যাতে আহত না হন, দুঃখ না পান, কষ্ট না পান, শারীরিকভাবে কারোর যাতে কোনো ক্ষতি না হয়, আমরা এমন ভাবে শব্দ দূষণ করলাম যে মানুষ বিরক্ত হলেন, এই সব চলবে না। আইন নিজের হাতে নেওয়া চলবে না। যদি কোথাও কোনো নালিশ, অভিযোগ ইত্যাদি থাকে তাহলে প্রশাসনের দ্বারস্থ হতে হবে, পুলিশকে জানাতে হবে। আমাদের আজকের এই আয়োজনে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এবং আপনাদের ইতিমধ্যেই আমরা দেখিয়েছি আমাদের রাজ্যে কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি প্যান্ডেলের উদ্বোধন করেছেন, অর্থাৎ উৎসব শুরুই হয়ে গেল। সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তৃতীয়াতেই আজকে এখানে সবাই চলে এসেছি, এসে আজকে মণ্ডপ উদ্বোধন হবে। এটাকে বলে প্রিপন্ড অ্যাক্টিভিটি, একটা হচ্ছে পোস্টপন্ড। তো তৃতীয়া থেকে শুরু হয়ে গেল আমাদের, আর প্রথম আমার উদ্বোধন আপনাদের এখান থেকে শুরু হচ্ছে। এর জন্য অত্যন্ত আমি খুশি আজকে এখানে আপনারা আমাকে বলেছেন আসার জন্য। সকাল থেকেই কাজ চলছে, ফুসরত নেই, এবং যেভাবে সকালবেলা রেডি হয়ে আছি এখনো সেইভাবেই আছে। আরেকটা প্যান্ডেলে যেতে হবে, কিন্তু আমাদের বোন এবং মেয়েদের চেহারা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন এটা ষষ্ঠীরই বোধন বোধহয়, এরকম একটা ফিলিংস আমার মধ্যে, বা আপনাদের চেহারা দেখে সেটা ফিল হচ্ছে। বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা, তো বলার অপেক্ষা রাখে না। এবং প্রধানমন্ত্রীজি এবার যে বাঙালি ভাষাকে ধ্রুপদী ভাষা বলে বলেছেন উনি, এটা আরেকটা বাড়তি পাওনা আমাদের হয়ে গেল। এত যেভাবে আমাদেরকে উনি সম্বোধন করলেন এবং রিকগনাইজ করলেন। বাঙালির পুজো হলেও ত্রিপুরাতে কিন্তু এটা জাতি জনজাতি সবাই মিলে আমরা এই দুর্গাপুজো উৎসব আমরা আনন্দে মেতে উঠি। এবং প্রতি বছর জবের থেকে আমি সভাপতির পদে ছিলাম তখনও সারা ত্রিপুরাতে বিভিন্ন জনজাতি এলাকায়ও আমার যেতে হয়েছে এবং ত্রিপুরাকে চেনার একটা চেষ্টাও আমি করেছি। অনেক কিছু কিন্তু কাজের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমাদের কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরার, আমি জানি না আপনারা হয়তোবা আমার মতোই বিভিন্ন জায়গায় ত্রিপুরায় গেছেন, কিন্তু যে পটভূমিকায় আমি এসেছি সেই জায়গার থেকে যেভাবে আমি ঘুরলাম, ত্রিপুরাকে অনেক কিছু চেনার বিষয় আছে। আমরা এখান থেকে বাইরের কথা বললে আমরা চলে যাই
প্লেনে করে বা ট্রেনে করে বাইরে, কিন্তু আগে নিজের রাজ্যকেও কিন্তু চেনার প্রয়োজন। সেটা আমি কিন্তু ঘুরে সেটা আমি দেখতে পেয়েছি। এবার যখন পশ্চিমবঙ্গে আমি গেলাম, আমাদের কাছে কি ছিল, এয়ারপোর্টে নামো আর কলকাতা দেখে বা একটু এদিক সেদিক গেলাম, সেখান থেকে চলে আসতাম। এবার যখন আমি ইলেকশনের কারণে পুরো পশ্চিমবাংলায় আমার ঘুরতে হয়েছে, এত বড় পশ্চিমবাংলা সেটাও কিন্তু সম্যক ধারণাও ছিল না। মানে না গেলে, কারোর সাথে কথা না বলে চেনা যায় না। এত লোক, মানুষ, তাদের নামও মনে রাখা মুশকিল, এত জায়গা। তো সেখানে থাকা, এখানে আমাদের কতগুলো শব্দ আছে, প্রবাস এবং নিবাস। যতক্ষণ ধরে না করবেন ততক্ষণ ধরে একজনের সাথে আরেকজনের কানেকশন হয় না, সম্ভব না। কিন্তু সেইভাবেই আমরা যখন ঘুরলাম সমস্ত পশ্চিমবাংলায় বলুন, ত্রিপুরা বলুন, আমাদের এত কৃষ্টি, সেই কৃষ্টি সংস্কৃতি পুজোর সময়ও কিন্তু দেখা যায়। এখানে একটা ছোট মেয়ে আজকে ডান্স করছিল, আপনারা সবাই দেখেছেন। দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি। ওর শিখেছে, ওকে কেউ ওকে শিখিয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা আলাদা, যা শিখিয়েছে তাই নয়, তার মধ্যেও কিন্তু একটা ক্রিয়েটিভিটি চলে আসে। আরো যখন বয়স হবে আরো প্র্যাকটিস করবে। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল, আজ থেকে আপনারা 30 বছর আগে যদি আপনি চিন্তা করেন, সেটা কি করতে পারতাম আমরা? বা এরকম চিন্তাই করতে পারিনি। মোটামুটি টিন ফিন লাগিয়ে, চারিদিকে কাপড় টাপড় লাগিয়ে, এই তো পুজো। কিন্তু এর মধ্যে দেখুন যে এখানে যারা শিল্পীরা, তাদের শিল্পকলাও দেখাতে পারছে এখন এই দুর্গাপূজাকে সামনে রেখে। দেখছিলাম এত সুন্দর সুন্দর আর্ট। তো পূজাটার মাধ্যমে আমরা শুধু দুর্গাপূজার আরাধনা করলাম সেটা নয়, এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর এই কারণে আমরা দুর্গাপূজার আরাধনা করি, এই যে অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে নিধন, এটা ঘরে হতে পারে, বাইরেও হতে পারে, সমাজেও হতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুজো করলাম, আনন্দ করলাম, বাড়িতে চলে গেলাম, এরকম না। কি কারণে আমরা করছি? অসুর বধ, সেটা এখনো কিন্তু আছে আমাদের সমাজ জীবনে। এটা স্বচ্ছতার যে বিষয়, সেটা কিন্তু আসছে না। স্বচ্ছতার দরকার। স্বচ্ছতা না আসলে কোনো অবস্থায় আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, হচ্ছে না। কোনো কাজ করতে গেলে সেখানেও দেখবেন নানা রকম কথাবার্তা হচ্ছে। এটা কনস্ট্রাকটিভ যে চিন্তা ভাবনা, তা না। সেটাকে কিভাবে ঘুরিয়ে অন্য মুডে বা তালিব পাওয়ার লোভে অনেকে অনেক কথা বলে, এতে করে। এবং এটা কিন্তু অনেক বছর, দীর্ঘ বছর ধরে এটা চলছে। কিন্তু আমার মনে হয় এখন প্রকৃত সময়। আজকে আমার এই সমাজে, আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সমস্যা কেন হবে? কেন এখানে মেয়েদের উপর অত্যাচার হবে? কেন তার প্রতিবাদ হবে না? কেন এখানে এডিকশন এখনো চলবে? পুলিশ তো ডেইলি ধরছে। আজকেও প্রায় 2 কোটি টাকার উপরে, এখানে কিছুদিন একটু আগে আমি দেখছিলাম 2 কোটি টাকার উপরে এই নেশা, সেগুলো ধরেছে। কত ধরবে? আর যারা মাঝখানে এটা সাপ্লাই হয়, তার মাঝখানে তারা আমাদের ছেলে মেয়েরা বিক্রি। আবার ডেভেলপমেন্টও করছেন। এখান থেকে আগে মোবাইল আমরা কিনতাম, এখন আমরা মোবাইল এক্সপোর্ট করছি আমরা অন্য দেশে। আর্মস এমিনেশন, হেলিকপ্টার, যুদ্ধের বিভিন্ন অস্ত্র এখন আমরা বাইরের দেশে পাঠাচ্ছি। কোভিডের সময় আমাদের ভারতবর্ষেই এই করোনা ভ্যাকসিন পেরিয়েছে এবং 100টার উপরে দেশ, অন্য দেশকে আমরা প্রধানমন্ত্রী দিয়েছেন। তার কারণ আমাদের উপনিষদে বারবার যেটা আমাদের বলা হয়, বসুদেবা কুটুম্বকম, অর্থাৎ আমাদের পৃথিবীটা, আমরা সবাই এক ফ্যামিলি, আমাদের এক ফিউচার, সেটা বলছে। তো সেই যে একটা এখন রাজনৈতিকভাবেও তার যে একটা পরিবর্তন, সেটা যদি আসতে পারে ত্রিপুরাতে, কেন হবে না? আমরাও কেন করবো না? গতানুগতিক কতগুলো মুখস্থ করা শব্দ, তাত্ত্বিক কথা। আমি একটু আগে রাজীব বাবুর সাথে কথা বলছিলাম, আর পরিবর্তন হবে না ওদের। আমি একটু আগে বলছিলাম এয়ারপোর্টে নামো আর কলকাতা দেখে বা একটু এদিক সেদিক গেলাম, সেখান থেকে চলে আসতাম।
এবার যখন আমি ইলেকশনের কারণে পুরো পশ্চিমবাংলায় আমার ঘুরতে হয়েছে, এত বড় পশ্চিমবাংলা সেটাও কিন্তু সম্যক ধারণাও ছিল না। মানে না গেলে, কারোর সাথে কথা না বলে চেনা যায় না, এত লোক মানুষ। আমাদের আজকের এই আয়োজনটি আমরা এখানেই শেষ করব। উৎসব শুরু হয়ে গেল, সবাই ভালো করে আনন্দে উৎসব কাটাবেন, তবে মানুষকে কোনোভাবে যন্ত্রণা দিয়ে নয়। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় আপনাদের সঙ্গে আবার জড়িত হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন প্রত্যেকে। শুভরাত্রি।